হেই, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলছি কনফেশন অফ এ শিনাগাওয়া মানকি। আচ্ছা, কনফেশন অফ এ শিনাগাওয়া মানকি এই বইটা নিয়ে। এটা কি উল্টা দেখাচ্ছে? আচ্ছা, এটা লিখেছেন হলো আলভি আহমেদ। আলভি আহমেদ লিখেছেন হলো হারুকি মুরাকামি, অনুবাদ করেছে হলো আলভি আহমেদ। হ্যাঁ, তো আপনারা যারা হারুকি মুরাকামিকে চিনেন না, উনি একজন জাপানিজ উপন্যাসিক এবং খুব ভালো লেভেলের একজন কথা সাহিত্যিক। তো ওনার একটা বই আছে, নাম হলো নরওয়েজিয়ান উড। আমি ওটার 100 পেজের মতন কোনো এককালে পড়েছিলাম এবং তারপর আসলে আমি ওটা পড়া বন্ধ করে দিয়েছিলাম। পিডিএফ পড়েছিলাম। হ্যাঁ, তো কারণ হলো যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমি আসলে বই ছাড়া পড়বো না। হ্যাঁ, তারপর আসলে আর পড়া হয়নি। হ্যাঁ, তো সম্প্রতি আমি বইটা কিনেছি, বাট এখনও পড়তে পারিনি। তো ওটা পড়া হলে আপনাদেরকে ওটারও রিভিউ দেবো। হ্যাঁ, আপনারা অনেক হয়তো ওই বইটা পড়ে থাকতে পারেন, ওটা অনেক আগের বই। হ্যাঁ, তো এই যে কনফেশন অফ এ শিনাগাওয়া মানকি, এই বইটা তে মূলত ছোটো গল্প সংকলন, মোট 8টা ছোটো গল্প রয়েছে এবং প্রতিটা ছোটো গল্প আমার পড়তে গিয়ে লেখকের মতনই, মানে অনুবাদকের মতনই আমার প্রচণ্ড নিঃসঙ্গ ফিল হয়েছে এবং কিছু কিছু গল্প আমি আসলে ভালোবাসার রূপটাকেও আসলে খুঁজে পেয়েছে। মানে রোমান্টিক কথা হয়ে যাচ্ছে, বাট তারপরেও যে উনি আসলে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং একটা ভিন্ন ধর্মী ভালোবাসার উনি আসলে রূপটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো চলুন আমরা গল্পের মধ্যে চলে যাই। এবং যদি এই গল্পগুলোর ভিতরে কিছু গল্প রয়েছে যেগুলোর আসলে রেফারেন্স টানতে আমি হয়তো অন্য কোনো বইয়ের বা গল্পের রেফারেন্সও নিয়ে আসতে পারি। তো প্রথম যেটা সেটা হলো যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো একটা একাকিত্বের গল্প। আমি এই গল্পটা প্রথমে বুঝতে পারিনি, পরে যখন এই বইটা আমি একবার শেষ করে যখন আবার পড়ি তখন আসলে আমি কিছুটা বুঝতে পারি। তো এখানে কাহিনী হয় যে একজন লোক সে শ্যুটটাই পরে একটা বারে ড্রিঙ্কস করতে যায় বা ড্রিঙ্কস খেতে যায় বা মদ খেতে যায়, যেটা আপনারা বলেন না কেন। তো সেখানে একটা মেয়ের সাথে তার দেখা হয়। সে মেয়েটাকে চেনে না, বাট মেয়েটা তাকে চিনে। হ্যাঁ, তো সে বলে যে আসলে সে কেন এরকম সবসময় শ্যুটটাই পরে থাকে। তো এই শ্যুটটার আগের কিছুটা কাহিনী আছে, তো ওটা আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট একটু সামারিটুকু দেওয়ার চেষ্টা করি। তো একসময় বলে যে আসলে তাকে তো আসলে ওই লোকটা তো, মানে ওই লোকটাও মেয়েটাকে তো চিনতে পারে না। তো বাট মেয়েটা বলে যে আসলে সে হলো তার এক বন্ধুর বন্ধু। হ্যাঁ, এবং 3 বছর আগে তার সাথে দেখা হয়েছিল। তো সেটা নদীর পাড়ে দিয়ে কিছু একটা কাহিনী ঘটেছিল এবং তারপর এন্ড। হ্যাঁ, এবং ওই লোকটা আসলে মনে করতে পারে যে তার লাইফে এরকম কোনো কাহিনী ঘটেছে কি না। সে বলে যে আপনাকে এইসব অদ্ভুত কাহিনী আপনি কোথায় পেয়েছেন, হ্যাঁ, এই সব জিনিসপত্র। পরে সে আসলে ওই জিনিসটা সহ্য না করতে পেরে সে আসলে ওই বার থেকে বের হয়ে যায় এবং সে বের হওয়ার পর শুনতে পায় যে সে শুনতে পায় হলো শুনতে পায়, আচ্ছা আমি ভুলে গিয়েছি কি শুনতে পায়, যে আপনার লজ্জা হওয়া উচিত। মানে একটা মেয়ে কণ্ঠ বলেছে আসলে আপনার লজ্জা হওয়া উচিত। তো এখানে মূলত উনি বুঝতে চেয়েছেন যে আসলে 3 বছর আগে কোনো একটা কাহিনী ঘটেছে এবং তারপর থেকে আসলে এই লোকটার একটা নিঃসঙ্গ জীবন, হ্যাঁ, যাপন শুরু করেছে। হ্যাঁ, মানে জীবনযাপন করা শুরু করেছে। এবং এখানে কোনোটা মেঘাতুরেও কোনোটা কেস থাকতে পারে যে সে হয়তো কোনোটা মেয়েকে কষ্ট দিয়েছে, ব্রেকআপ করেছে, অথবা অন্য কোনো কাহিনীও থাকতে পারে। সো এই গল্পটা আমি আসলে কী বোঝাতে চেয়েছে এটার জিনিসটা এখনও আমার কাছে কিছুটা আনক্লিয়ার, কিছুটা ক্লিয়ার। সো যে কোনো লোক যে কোনোভাবে এটার ভাব তুলে ধরতে পারে। হ্যাঁ, তো নেক্সট এরপর থেকে আসলে এই বইয়ের আসল মজা শুরু। হ্যাঁ, নেক্সট গল্পটা হলো দ্য ইয়ার অফ স্প্যাগেটি। তো স্প্যাগেটি হলো একটা ইতালিয়ান খাবার। হ্যাঁ, একটা ইতালিয়ান নুডলসের মতো। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে খেয়ে থাকতে পারেন। তো ওই লোকটা সিদ্ধান্ত নেয় যে সে আসলে ওই সারাটা বছর সে আসলে স্প্যাগেটি খেয়ে থাকবে এবং সে সকালে স্প্যাগেটি খায়, দুপুরে স্প্যাগেটি খায়, ডিনার টাইমে সে স্প্যাগেটি খায়, মন ভালো থাকলে স্প্যাগেটি খায়, মন খারাপ থাকলেও সে স্প্যাগেটি খায়, সে সব ক্ষেত্রে সে আসলে স্প্যাগেটি খায়। হ্যাঁ, তো একদিন তাকে একটা মেয়ে ফোন করে এবং এখানেও মেয়ে আছে। হ্যাঁ, তো একদিন তাকে একটা মেয়ে ফোন করে এবং বলে যে তার এক বন্ধু, ওই মেয়েটা ছিল তার এক বন্ধুর আসলে প্রেমিকা। হ্যাঁ, বাট তার ওই বন্ধুটা এই মেয়েটার থেকে একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে তার সাথে সম্পর্ক বন্ধ করে দিয়েছে। বাট ওই মেয়েটা বলে যে আসলে তার বন্ধুর কোনো অ্যাড্রেস সে দিতে পারবে কি না। বাট ওই লোকটা চাচ্ছিল যে সে আসলে আর ঝামেলায় না জড়াতে। হ্যাঁ, সে জানে, বাট সে মানে
কোনো একটা কারণে সে ঝামেলা জড়াতে চাচ্ছে না, এবং সে বলে যে সে আসলে এই স্প্যাগেটি রান্না এখন ব্যস্ত আছে, বাট সে ব্যস্ত ছিল না। হ্যাঁ, সে কল্পনার মধ্যে রান্না করছিল এবং সে বলছিল যে আপনি ফোন রাখেন, আমি এখন ব্যস্ত, আমি এখন এইসব রান্না করতে ব্যস্ত, আপনি অন্য অন্য কোনো দিন ফোন দেন বা আপনি পরে ফোন দেন বা এরকম কিছু একটা। বাট ওই মেয়েটা কথা চালিয়েছে এবং এক পর্যায়ে তারা ফোন রেখে দেয় এবং সে সাথে বুঝতেছে যে আসলে আমি আর ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি আসলে একলা থাকতে চাই। হ্যাঁ, আমার একাকিত্ব ভালো লাগে, আমি সারা বছর লাগলে আমি একই জিনিস দেখবো, একই জায়গায় থাকবো, বাট আমি আর কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি আর কাউকে ভালোবাসতেও চাই না। এবং সে লাস্টে একটা কথা বলে, এই কথাটা আমার খুবই খারাপ লেগেছে। সেটা হলো যে সে বছর জাপান আসলে ইতালি থেকে স্প্যাগেটি আমদানি করেনি, আমদানি করেছে মুঠো ভরা নিঃসঙ্গতা। হ্যাঁ, এটা একটা নিঃসঙ্গ কাহিনী। দেন হলো যে ম্যান ইটিং ক্যাটস, এটা একটা খুব ইন্টারেস্টিং ছোটো গল্প, এই বইয়ের মধ্যে অন্যতম সেরা একটা ছোটো গল্প। এটা হলো যে এক লোক, এটা মানে পরকীয়ার কাহিনী বা বিবাহ বহির্ভূত একটা প্রেমের কাহিনী। তো এরকম প্রেমে জড়ায় এবং পরে তারা দেশ ত্যাগ করে। হ্যাঁ, দেশ ত্যাগ করে তারা গ্রিসে চলে আসে। তো যে ছেলেটা তার মানে যে পরকীয়া জড়িয়েছে, যে ছেলেটা তার বাচ্চা ছিল, হ্যাঁ, আর মেয়েটার বাচ্চা ছিল না। তো একদিন রাতে ওই ছেলেটা পেপার পড়তে গিয়ে একটা খবর পায় যে একটা লোক বদ্ধ করে হার্ট অ্যাটাক করে এবং তার 3টা বিড়াল ছিল। তো 3টা বিড়াল হার্ট অ্যাটাক করার পরে যেহেতু বদ্ধ রুম, তারা আসলে কী খেয়ে বাঁচবে, তো তারা এক পর্যায়ে তাদের মালিকের মাংস খাওয়া শুরু করে দেয়। তো ওই লোকটা এক পর্যায়ে অনুভব করে যে সে আসলে তার বাচ্চাদেরকে ছেড়ে, জাপানে ছেড়ে গ্রিসে চলে এসেছে। তার এই বাচ্চাদের যে ভালোবাসাটা, হ্যাঁ, সেই ভালোবাসাটা তাকে এখনও মনে হয় সেই বিড়ালের মতো, হ্যাঁ, ঠুকরে খাচ্ছে। সে আসলে এখনও সুখী না। তো এটা তো আসলে উনি বোঝাতে চেয়েছেন যে আসলে কখনোই সুখী হওয়া সম্ভব না। হ্যাঁ, সে যদি ওই মুহূর্তে এই পরকীয়া প্রেমকে বিদায় দিয়ে তাদের ওই বাচ্চার সাথে থাকতো, সেক্ষেত্রে তার মধ্যে একটা কী কাজ করতো, তার মধ্যে একটা হাহাকার কাজ করতো। সে এখন ছেড়ে দিয়েছে, এখানেও তার হাহাকার কাজ করছে। তো মানুষ প্রেমে পড়তেই পারে, বিবাহের আগে বিবাহের পরে, এটা প্রেম আপনি আটকে রাখতে পারবেন না। হ্যাঁ, সো এটাই যে আসলে বোঝা যাচ্ছে যে আপনি যাই কিছু করুন না কেন, আপনাকে ওই পেইন সহ্য করতে হবেই। হ্যাঁ, তো এটা হলো ম্যান ইটিং ক্যাটস। ওকে, আমার নেক্সট গল্পের মধ্যে আমরা যেতে পারি। এটা কী গল্প? নেক্সট গল্পটা হলো এই বইয়ের সব থেকে ইন্টারেস্টিং গল্প, এই নামটাই, কনফেশন অফ এ শিনাগাওয়া মানকি। তো এখানে মূলত একটা বানর, যে বানরটা কথা বলতে পারে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কাহিনী। এবং একটা লোক একটা হোটেলে ওঠে, তো ওই দিন রাতে তার সাথে একটা কথা বলা বানরের দেখা হয় এবং কথা বলা বানরটা তাকে তার লাইফ সম্পর্কে জানায় এবং সে বলে যে সে আসলে মেয়ে বানরদের থেকে মানুষদের যে মেয়েরা আছে আর নারীরা, এই নারীদের সে প্রেমে পড়ে। হ্যাঁ, সে মেয়ে বানরদের প্রেমে পড়ে না, সে মানব নারীদের প্রেমে পড়ে। এবং প্রেমে পড়লে সে কী করে, সে চায় যে তাদের সাথে সেক্স করতে, বাট সে তো পারবে না। হ্যাঁ, তো সে কী করে, সে ভালোবাসার রূপ হিসাবে সে ওই মেয়েদের নাম চুরি করে এবং এটা খুব সাকসেসফুল একটা মানে প্রসেসে নাম চুরি করে। এবং নাম চুরি করার পরে মেয়েরা আসলে তাদের নিজের নাম মনে রাখতে পারে না। তো আমার কাছে কাহিনীটা আসলে অদ্ভুত লেগেছে যে আসলে এইটার দিয়ে শুনে কী বোঝাতে চেয়েছে না। তো এবং নাম চুরি করার ক্ষেত্রে ওই বানরটা ওই মেয়েটার কোনো একটা আইডি কার্ড, কোনো একটা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনি কাইন্ড অফ আইডেন্টিটি কার্ড সে চুরি করে। হ্যাঁ, তো এটা আসলে ওই রাত্রে তাকে বলে। তো সে পরের দিন সকালবেলা ওই হোটেলটা ত্যাগ করার 5 বছরের পরের কাহিনী। সে একটা মহিলার সাথে সে একটা কফি শপে দেখা করে কোনোটা কারণে। ওদিন পরে তার আসলে ওই বানরের কাহিনী মনে নেই এবং ওই মহিলাটা জানায় যে সে আসলে ওই মুহূর্তে তার নাম মনে করতে পারছে না, তার মনে নেই। এবং তাৎক্ষণিক ওই লোকটা মনে পড়ে যে আসলে এরকম তো 5 বা 3 বছর আগে এরকম একটা বানরের সাথে আমার কথা হয়েছিল, যে এই বানরটা মেয়েদের নাম চুরি করে, তাদের ভালোবাসার
স্থাপনাকে নিজের মধ্যে, মানে ভালোবাসার রূপটাকে নিজের মধ্যে আনতে, হ্যাঁ। বাট তার ওই সময় এটাও মনে পড়ে যে আসলে বানরটা তখন তাকে বলেছিল যে সে অনেক বছর আগেই এই মেয়েদের নাম চুরি করা বা মেয়েদেরকে ভালোবাসা ছেড়ে দিয়েছে, সে আসলে আর এই কাজ করবে না। তাহলে এখন এই মেয়ের নাম চুরি করেছে কে? তো এটা আসলে ওই বানরটা হলো একটা রূপক, আসলে ওই লোকটাই মেয়েদের প্রেমে পড়ে। আর প্রেমে পড়লে সে আসলে, এখানে যে সেক্সের কথা বলা হয়, এই সেক্সটা হলো মূলত সে দ্বিমুখী প্রেম, অর্থাৎ সে চায় ওই মেয়েটা তাকে ভালোবাসুক, হ্যাঁ। বাট ওই মেয়েটা তাকে আসলে ভালোবাসে না। ওই মেয়েটা সে একপাক্ষিক ভালোবাসা নিয়ে আসলে সে টিকে থাকে, এবং একপাক্ষিক ভালোবাসার রূপক হিসাবে সে আসলে বলতেছে যে ওই মেয়েটার নামটাকে চুরি করে, এবং 5 বছর পর সে এই নতুন মহিলারও আসলে প্রেমে পড়ে যায় এবং ফলে তার নামও চুরি করে। তো এটা দ্বারা মূলত মনে হচ্ছে যে সে আসলে এই জিনিসটাকে আসলে সে বোঝাতে চেয়েছে যে আসলে প্রেম বা প্লুটোনিক লাভ, এই জিনিসটাই। আচ্ছা, নেক্সট যেই কাহিনীটা আমরা বলবো সেটা হলো স্যামসা ইন লাভ। স্যামসা ইন লাভ, এই কাহিনীটা বলার আগে আপনারা যারা কাফকার মেটামরফোসিস পড়েছেন, ওই বইটার নামে আজকে কথা বলবো না, ওটা বইটার নামে আমি ওইটা নিয়ে অন্য কোনো একদিন কথা বলবো। তো বাট তারপর একটু কাহিনীটা ট্রেনে আছে যে কাফকার মেটামরফোসিস হলো যে একটা লোক একদিন সকালে ঘুম থেকে ওঠে এবং উঠে দেখে যে সে আসলে তেলাপোকা হয়ে গিয়েছে, এবং ওই লোকটার নাম ছিল হলো গ্রেগর স্যামসা, হ্যাঁ। তো এই স্যামসা ইন লাভ হলো যে তার পরবর্তী একটা রূপক অংশ, যে তেলাপোকা থেকে ওই লোকটা মানুষ হিসেবে আবার ফিরে আসে। বাট সে মানুষের তার যে আগের যে স্মৃতিটা সে তখন তার কাছে থাকে না, এবং সে উঠে দেখে যে আসলে বাইরের লোকজন কাপড় জামা পরে হাঁটাচলা করছে, বাট তার গায়ে কোনো কাপড় নেই, সে উলঙ্গ। সে জানে না যে আসলে কীভাবে কাপড় পরতে হবে। তো এক পর্যায়ে সে কাপড় পরা শেখে এবং সে নিচে নামে। ওই ঘরটাতে কেউ ছিল না। তো নিচে নামার পর সে কিছু খাবার খায়, পেটে ক্ষুধা ছিল। তারপর হঠাৎ দরজাটা টোকা পড়ে এবং সে দরজা খুলে দেখে যে একটা মেয়ে, একটু কুঁজো মেয়ে, সে এসেছে যে আসলে তাদের একটা ঘরে একটা লক ঠিক করার জন্য, এবং সেই লকটা ছিল আসলে ওই লোকটা যেই ঘরে বদ্ধ ছিল সেই ঘরের লকটা। তো ওই ঘরটা ফাঁকা ছিল, তার কারণ হলো যে ওই লকটা হয়তো নষ্ট হয়ে গিয়েছিলো, সেই কারণে ভয় পেয়ে ওই ঘরের বাকি যেসব লোকজন ছিল তারা হয়তো চলে গেছে, যে আসলে হয়তো ওই লোকটা উঠে আক্রমণ করতে পারে, হ্যাঁ। তো পরে মেয়েটা ওই ঘরের লকটা ঠিক করতে যায়, এবং লকটা ঠিক করতে গিয়ে দেখে যে আসলে এই লকটা কেন ঠিক করা যাবে না, তো এটা তার বাসায় নিয়ে যাওয়া লাগবে। তো এক পর্যায়ে কাহিনী চলতে থাকে, হ্যাঁ। ওই স্যামসা ওই মেয়েটার প্রেমে পড়ে যায়, তার প্রতি যৌনতা অনুভব করে। বাট মেয়েটা বলে যে আসলে মেয়েটাও তার একটা পার্সপেক্টিভ আসলে তুলে ধরে, এবং পরে মেয়েটা আসলে চলে যায়, হ্যাঁ। তো যাওয়ার পরও স্যামসা ওই মেয়েটাকে বলতে পারে না, সে ওই মেয়েটার প্রেমে পড়ে যায়, হ্যাঁ। তো প্রেমে পড়ে যাওয়ার পর সে চায় যে আসলে ওই মেয়েটা তার কাছে আবার ফিরে আসুক, এবং সে ভাবে যে আসলে মানুষ জন্মটা এতটাও খারাপ না, হ্যাঁ। যেহেতু সে আগে তেলাপোকা ছিল, সে মানুষ হিসাবে বাঁচতে চায়, সে সুন্দর কাপড় জামা পরা শুরু করে দেয়, সে নিজেকে আবার ভালোবাসা শুরু করে দেয়। তো এটা বলতে হলো স্যামসা ইন লাভের কাহিনী, হ্যাঁ। তারপর গল্পটা হলো যে এ উইন্ডো। এখানে মূলত হলো যে এটাটা মানে প্রেমের কাহিনী, বাট এই গল্পটা আমার এখন ঠিক মনে নেই, এবং অতটা মনে হয় ইন্টারেস্টিংও না, যে একটা মেয়ের সাথে আসলে তার অনেকদিন ধরে কথা হয়, তারপর কথাটা বন্ধ হয়ে যায়, তারপর ওই মেয়ের বাসার পাশ দিয়ে সে যায়, তার সে দরজার কথা, তার সেই ভালোবাসার কথাটা আসলে তার মনে থাকে, এরকম একটা কাহিনী এ উইন্ডোতে, হ্যাঁ। এ উইন্ডো। তারপরে যে কাহিনীটা, এটা কি বার্নিং। এটাও একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসার কাহিনী, যে হিমি নামে একটা মেয়ে মুখ অভিনয় করতো, এবং সে আসলে খুব একদম সিম্পল, মানে একদম সিম্পল মেয়ে, সে কোনো কিছু চিন্তা করতো না। তো ওই লোকটা মানে হিমি প্রেমে পড়ে যায়, একটা বন্ধুত্বসুলভ প্রেম। বাট হিমি অন্য একটা ছেলেকে বিবাহ করে। ওই ছেলেটা কী করে, ওই ছেলেটা একদিন তাদের বাসায় আসে, কোনো একটা অদ্ভুত কারণে আসলে বাসায় আসে, এমনি একটা ইনভাইটেশন নিয়ে, তারা আসলে নিজেরা ইনভাইটেশন নিয়ে, হ্যাঁ। তো এসে বলে যে তার নাকি ঘর পুরাতে ভালো লাগে, হ্যাঁ। এটা তার আগে থেকেই আসলে এটা তার ইচ্ছা।
এবং তাকে বলা যায় আসলে এই এরিয়ার মধ্যে একটা ঘর সে সামনের কয়েকদিনের মধ্যে সে আসলে পুরাবে। তো লেখক ভাবতে থাকে আসলে কোন ঘরটা পুরাবে, সে এটা নিয়ে আসলে গবেষণায় নেমে যায় এবং সে আসলে দেখে না যে কোনো ঘরই সে আসলে পায় না, যে ওই সে অনেক খুঁজে বাট 1-2 মাসও বা 1 বছরও ওই এলাকার কোনো ঘর সে আসলে পুড়তে দেখেনি। তো অনেক দিন পর তার আসলে ওই ছেলেটার সাথে আবার দেখা হয় যায় এবং সে বলে যে আসলে তার ওই ঘরটা পুরানো শেষ এবং রিমিও ওই ছেলেটাকে ছেড়ে আসলে চলে গিয়েছে। তো পরে লেখক আসলে রিমির খোঁজ করতে থাকে বাট রিমিকে আর পায় না। হ্যাঁ, তো এখানে ঘর পুরানো বলতে হলো যে একটা হিংসুট লোক বা একটা হিংসুটে লোক সেটা ফেক ভালোবাসার অভিনয় করে সে একজনের ভালোবাসাকে তার কাছ থেকে তুলে নিয়েছে, বা এরকম একটা কাহিনী আসলে। মানে আসলে হারুকি মুরাকামির কাহিনীগুলোকে অনুভব করা, এটা আসলে আমার তো মনে হচ্ছে যে খুবই টাফ একটা জিনিস, এবং অনেক লোক আসলে এই বইটা পড়তে গিয়ে বোরিং ফিলও করতে পারেন। বাট আমার মনে হয় যে যারা মেন্টাল স্টেট অনুযায়ী সে আসলে এই বইটাকে অনুভব করতে পারবে। নেক্সট এবং লাস্ট যেই গল্পটা সেটা হলো যে বার্থডে গার্ল। এখানে একটা মেয়ের 20তম জন্মদিন। তো সে একটা রেস্টুরেন্টে কাজ করতো। তো রেস্টুরেন্টের যে মালিক, এই মালিককে কেউ দেখেনি, বাট প্রতিদিন ঠিক 8টার সময় ওই রেস্টুরেন্টের যে ম্যানেজার, সেই ম্যানেজার মালিকের ঘরে খাবার নিয়ে যেত। মালিকের ঘর ছিল হয়তো 6 তলায়, 604 নম্বর বা 3 নম্বর একটা রুমে। তো একদিন সেই ম্যানেজারের অসুখ হয়, সে হসপিটালে চলে যায়। তো ওই দিন ছিল ওই মেয়েটার সে 20তম জন্মদিন। হ্যাঁ, তো তাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি আজকে ওই মালিকের ঘরে গিয়ে খাবার পৌঁছে দেবে। তো সে যায়, গিয়ে খাবার পৌঁছে দেয়। তো দেওয়ার এক পর্যায়ে মালিকের সাথে কথা বলতে বলতে সে বলে ফেলে যে তার আসলে আজকে জন্মদিন। হ্যাঁ, তো মালিক তাকে একটা গিফট দিতে চায় যে তোমার জন্মদিনে তুমি কী উইশ করো আমি তোমাকে দেবো। হ্যাঁ, তো মেয়েটা একটা উইশ চায় এবং মালিককে গ্র্যান্ট করে। বাট উইশটা কি এটা এই বইয়ে বলা হয় না। অনেক বছর পর সেই মেয়েটার সাথে লেখকের দেখা হয়। হ্যাঁ, সে লেখককে বলে যে আসলে এরকম একটা কাহিনী আমার লাইফে ঘটে গিয়েছে। তো লেখক জানতে চায় আসলে উইশটা কী ছিল, যে আসলে সে এটা গ্রান্টেড করেছিল। হ্যাঁ, এবং সেটা এখনও মানে প্রতীয়মান। উইশটা কোনো টাকা ছিল না, কোনো ধনগুলো ছিল না, তাহলে কী ছিল? এবং সে বলে যে মানে ওই মেয়েটা ওই লেখককে বলে যে আপনার যদি কোনো উইশ থাকে তাহলে আপনি বলতে পারেন, যেটা আসলে আপনার দরকার বা আপনার মনে হচ্ছে এটা আপনার দরকার। হ্যাঁ, তো সারাক্ষণ ভাবলো যে আসলে কী উইশ করা যায়, মানে লেখক ভাবলো। তারপর সে বললো যে না, আসলে আমার তেমন উইশ করার মতো আমি তো কোনো জিনিসই খুঁজে পাইনি। তখন মেয়েটা বলে যে আপনি চাইতে পারছেন না কেন জানেন? কারণ আপনার যা চাইবার কথা ছিল ইতিমধ্যে আপনি সেটা পেয়ে গেছেন। এখানে আমার মনে হচ্ছে যে লেখকের নিঃসঙ্গতার কথা বলেছে, যে ওই মেয়েটা তো নিঃসঙ্গতা চেয়েছিল। বাট আবার এটা বলা আছে যে মেয়েটা নাকি আসলে পরিবার গঠন করেছে। পরিবার গঠন করলে যে মানুষ নিঃসঙ্গ হতে পারে না এটাও তো কোনো একটা মানে কথা না। হ্যাঁ, তো হয়তো লেখক তার নিঃসঙ্গতাকে বোঝাতে চেয়েছে যে আমি নিঃসঙ্গ অলরেডি হয়ে গেছি, আমি আসলে উইশ চাওয়ার কী আছে, যে আমি তো অলরেডি নিঃসঙ্গ স্টেটে আছি আর মেয়েটা এখন নিঃসঙ্গ। হ্যাঁ, তো এটাই মূলত এই কনফেশন অফ এ শিনাগাওয়া মানকি বইয়ের ছোটো গল্পের মোটামুটি একটা কী বলবো রিভিউ সামারি যাই কিছু। হ্যাঁ, একটা কথাবার্তা। তো আলভি আহমেদের অনুবাদ নিয়ে আমি যদি বলি মোটামুটি ভালোই ছিল, খারাপ লাগেনি আসলে। হ্যাঁ, তো এটাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।